আয়নসমূহ যৌগ গঠন করার সময় যোজনীর আদান প্রদান করে থাকে। এই বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে দেখব। যেমন আমরা জানি কপার 2+ আয়ন গঠন করে থাকে এবং কপার 2+-এর সাথে যখন হাইড্রোক্সিল আয়ন বিদ্যমান থাকে, আমরা জানি হাইড্রোক্সিল আয়নের চার্জের মান হচ্ছে ঋণাত্মক এবং এর মান হচ্ছে 1। এখন কপার 2+ আয়নের সাথে যদি হাইড্রোক্সিল আয়ন যৌগ তৈরি করে, তাহলে হাইড্রোক্সিল আয়নের যেহেতু যোজনী 1 সেটা কপারের কাছে আসবে এবং কপারের যোজনী যেহেতু 2 সেটা হাইড্রোক্সিলের কাছে যাবে। অনুরূপভাবে আমরা দেখতে পারি ম্যাগনেসিয়ামের যোজনী 2, আবার ক্লোরাইডের যোজনী হচ্ছে 1। এখন ম্যাগনেসিয়াম আর ক্লোরিন যদি পরস্পর যৌগ গঠন করে, তাহলে এরা পরস্পরের যোজনী আদান প্রদান করবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2 সেটা ক্লোরিনের কাছে যাবে এবং ক্লোরিনের যোজনী যেহেতু 1 সেটা ম্যাগনেসিয়ামের কাছে আসবে। অনুরূপভাবে আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম সালফেটের কথা যদি আমরা বলি, একই রকমভাবে ম্যাগনেসিয়াম সালফেট গঠিত হবে। ম্যাগনেসিয়ামের যোজনী 2 এবং সালফেটের যোজনীও 2। যেহেতু দুইজনেরই যোজনী 2, সেহেতু আমরা ম্যাগনেসিয়াম এবং সালফেট যখন যৌগ গঠন করবে তখন আলাদাভাবে 2 লেখার কোনো প্রয়োজন পড়ে না। আমরা জানি আয়রনের যোজনী 2 এবং 3 সম্ভব। আয়রনের যোজনী 2ও হতে পারে, 3ও হতে পারে। এখন আয়রনের সাথে যদি ক্লোরাইড যুক্ত হয়, তাহলে আয়রন ফেরাস ক্লোরাইড তৈরি করবে। তাহলে এখানে আয়রনের যোজনী 2, সেহেতু ক্লোরিনের সাথে 2 গুণ হবে এবং ক্লোরিনের যোজনী আমরা জানি 1, সেহেতু আয়রনের সাথে 1 গুণ হবে। যদি আয়রনের যোজনী 3 হয়, সেই ক্ষেত্রে ক্লোরিনের সাথে যখন আয়রন বিক্রিয়া করবে, তখন এখানে আয়রনের যোজনী 3, তাহলে ক্লোরিনের সাথে 3 গুণ হবে এবং এখানে ক্লোরিনের যোজনী যেহেতু 1, সেহেতু আয়রনের সাথে 1 গুণ হবে। 1 লেখার প্রয়োজন পড়ে না, সেহেতু আমরা শুধুমাত্র FeCl3 লিখতে পারি। আয়রনের সাথে যদি সালফেট আয়ন যুক্ত থাকে, আমরা জানি আয়রনের যোজনী 2 অথবা আয়রনের যোজনী 3 সম্ভব। আমরা জানি সালফেটের যোজনী 2, তাহলে যখন আয়রনের সাথে সালফেট যুক্ত হবে, তখন পরস্পরের যোজনী পরস্পরের সাথে পরিবর্তন হবে, FeSO4। যেহেতু দুইজনারই যোজনী 2, সেহেতু আলাদা করে 2 লেখার প্রয়োজন পড়ে না, আমরা শুধুমাত্র FeSO4 লিখতে পারি। কিন্তু ফেরিক আয়নের সাথে যদি সালফেট আয়ন বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে যোজনের আদান প্রদান হবে। সালফেটের যোজনী 2, আয়রনের যোজনী এইখানে 3। তাহলে যখন ফেরিক আয়ন এবং সালফেট আয়ন পরস্পরের সাথে যুক্ত হবে, তখন পরস্পরের যোজনী পরিবর্তন হবে। এখানে সালফেটের যোজনী 2, এটা আয়রনের সাথে গুণ হবে এবং যেহেতু ফেরিক আয়নের যোজনী 3, সেটা সালফেটের সাথে গুণ আকারে চলে যাবে। এখন ম্যাঙ্গানিজ আয়নের যোজনী আমরা জানি 2, এর সাথে যদি সালফেট আয়ন যুক্ত হয়, তাহলে যেহেতু দুইজনেরই যোজনী 2, সেহেতু দুইজনের সাথে যোজনী পরিবর্তন করলে আমরা দুটাই ক্যান্সেল করে দিতে পারি, MnSO4 ম্যাঙ্গানিজ সালফেট। এখন আমরা আরও একটি উদাহরণ দেখব। যেমন সোডিয়ামের সাথে যদি অক্সালেট আয়নের সংযুক্তি ঘটে, আমরা জানি সোডিয়ামের যোজনী 1 এবং অক্সালেটের যোজনী 2। অক্সালেটের সংকেত C2O4 2-। তাহলে এর যোজনী আমরা জানি 2 এবং সোডিয়ামের যোজনী 1। তাহলে সোডিয়াম যদি অক্সালেট আয়নের সাথে যুক্ত হয়, তাহলে সোডিয়ামের যোজনী 1, সেটা অক্সালেট আয়নের সাথে গুণ হবে এবং অক্সালেট আয়নের যোজনী যেহেতু 2, সেটা সোডিয়ামের সাথে গুণ হবে এবং যৌগটা হবে Na2C2O4।
অনুরূপভাবে আমরা থায়োসালফেটেরটাও দেখতে পারি। আমরা জানি সোডিয়াম থায়োসালফেট যখন যৌগ গঠন করে তার পূর্বে সোডিয়াম আয়ন থাকে এবং থায়োসালফেট আয়ন থাকে। থায়োসালফেট আয়নের যোজনী হচ্ছে 2 এবং সোডিয়ামের যোজনের মান হচ্ছে 1। তাহলে সোডিয়াম এবং থায়োসালফেট যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখন এরা পরস্পরের যোজনী পরিবর্তন করবে। থায়োসালফেটের যোজনী সোডিয়ামের কাছে যাবে এবং সোডিয়ামের যোজনী থায়োসালফেটের কাছে আসবে। তাহলে সংকেতটা হবে Na2O3। তাহলে যেহেতু থায়োসালফেটের যোজনী 2 সেটা সোডিয়ামের সাথে যাবে এবং সোডিয়ামের যোজনী যেহেতু 1 সেহেতু সেটা থায়োসালফেটের সাথে আসবে। 1 লেখার প্রয়োজন পড়ে না। তাহলে এই বিষয়টা যখন আমরা বুঝতে পারবো তখন কিভাবে একটা যৌগ নিজেদের মধ্যে যোজনীর আদান প্রদান করছে সেই বিষয়টা আমরা জানতে পারবো।